ভ্যালু হিসাবে ফ্লুয়েন্সিটাকে সেট করা হয়েছে। এই ফ্লুয়েন্সির আপস এন্ড ডাউনস এর সাথে আপনার কন্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের স্কোরটাও আপস এন্ড ডাউন হবে। সো দ্যাটস ওয়াই আমাদের ফ্লুয়েন্সি যেন নষ্ট না হয় এজন্য আমরা পড়ে যাব। যখনই আমরা রিপিট করতেছি তখন রিপিটেশন প্লাস হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি নষ্ট হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের স্কোরটা কমে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে স্যার যেটা একটা দিয়ে চেক করছেন স্যার, জি, বুঝিনি। যেটা দিয়ে চেক করছেন স্যার, এখন এখন হুম, যেটা দিয়ে চেক করছেন কি যেন বলছেন স্যার, এটার নাম? আহ, বুঝি নাই কোনটা দিয়ে চেক করলাম মানে কিসের নামে? মানে স্যার, মানে আপনাদের মার্কিং যে করছে স্যার, এই হ্যাঁ, হ্যাঁ, সফটওয়্যারটার নাম যেন কি বলছেন? কি এটার বলছেন নাম যেন? হচ্ছে এটা হচ্ছে অ্যাপ ইউনিট। এরকম প্র্যাকটিস পোর্টাল আরো আছে। ও আচ্ছা, সরি, প্র্যাকটিস পোর্টাল। আচ্ছা, হ্যাঁ, এই যে প্র্যাকটিস পোর্টাল যে মার্কিং করছে স্যার, এই হ্যাঁ, এভাবেই কি জাজ করবে পিটি, নাকি হ্যাঁ, ওনার ক্রাইটেরিয়া আবার কিছু কিছু ডিফারেন্ট? কিছু কিছু জায়গায় একইভাবে জাজমেন্ট হবে, আবার কিছু কিছু জায়গায় পিয়ারসনের নিজস্ব ক্রাইটেরিয়া আছে। বুঝতে পেরেছেন? যেমন আমি এখানে আপনাকে দেখালাম যে আমাকে এখানে স্পিডে পড়লে 90 দিচ্ছে, কিন্তু মেন এক্সামে আপনি যদি এই স্পিডটা ফলো করেন তাহলে আপনাকে হচ্ছে 40 to 45 ধরায় দিচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কিভাবে জাস্টিফাই করেছি? এই জিনিসগুলো আমরা জাস্টিফাই করি আমাদের স্টুডেন্ট যখন সেটাই। এক্সাম দেয় তাদের রেজাল্টের মাধ্যমে আমরা জাস্টিফাই করি যে এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ক্ষেত্রে সেইভাবে পারফর্ম করেছে, তার সাথে এটা হয়েছে। আমাদের তো একজন দুইজন স্টুডেন্ট না, আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন আমাদের রেজাল্ট আসতেছে, প্রত্যেকদিন এক্সাম দিচ্ছে। তো এভাবে আমরা হচ্ছে স্টুডেন্টদের অ্যানালাইজিং এর মাধ্যমে এটা। স্যার রিড অ্যালাউডে কি এখন নাম্বার আছে? হ্যাঁ, রিড অ্যালাউডের নাম্বার আছে। ও আচ্ছা। আচ্ছা, আপনি যে স্পিডের কথা বললেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যখন রিডিং করতে যাই স্পিড মাইনাসে কাউন্ট হয় এপি ইউনিটে। ওই হুম, ক্ষেত্রে হুম। কি মেইন এক্সামে প্রবলেম হইতে পারে? জি, আবার স্পিড মাইনাস হলেও সমস্যা। আমি আপনাদেরকে বলেছি স্পিড 20 থেকে 100 এর মধ্যে রাখতে। এছাড়াও আমাদের রিড অ্যালাউডে আরো অনেক মিস্টেক আছে, যেমন হচ্ছে আপনি যখন আনওয়ান্টেড পজ দিবেন, আননেসেসারি পজ দিবেন, তারপরে হচ্ছে আপনি যখন ফাম্বল করবেন, তারপরে হচ্ছে আপনি যখন ওয়ার্ড স্কিপ করবেন। তো এই বিষয়গুলো আরো অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে যেটা সবাই কমন মিস্টেক করে সেই জিনিসটা আমি এখানে ডিসকাস করলাম। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেকেই আননেসেসারি পজ দেয়। আননেসেসারি পজ এখানে দেওয়া যাবে না, যেখানে এখানে শুধুমাত্র ফুল স্টপ এবং কমাতেই আপনি শুধুমাত্র পজ দিতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আমি এখানে বললাম যে এখানে পোস্টার লাগাবেন না। এটা যখন একজন বাঙালি বা যে পড়বে সেইভাবেই পড়বে যে এখানে পোস্টার লাগাবেন না। ঠিক আছে? লাগালে 100 টাকা জরিমানা। তো এটা যদি আপনি কোনো বাঙালিকে পড়তে দেন, সে এভাবেই পড়বে, এখানে পোস্টার লাগাবেন না, লাগালে 100 টাকা জরিমানা। কারণ কি? সে বুঝে বুঝে রিডিং পড়ছে। তো এটা যদি আপনি অন্য একজনকে দেন যে বাংলা রিডিং পড়তে পারে কিন্তু বাংলা বুঝে না, সে যদি তার ইচ্ছা মতো পজ দেয় তাহলে সে কিন্তু এইভাবে বলবে এখানে পোস্টার লাগাবেন, না লাগালে 100 টাকা জরিমানা। তো আমরা যখন ইংলিশটা রিড অ্যালাউড করি তখন আমরা অনেকেই না বুঝে জাস্ট রিডিং পড়ে যাই। তো আমরা যখন আমাদের ইচ্ছা মতো পজ দিব তখন কিন্তু ইচ্ছা মতো পজ দেওয়ার কারণে আমাদের বাক্যের সেন্সটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য আপনারা যদি সেফ জোনে থাকতে চান তাহলে অবশ্যই আপনারা শুধুমাত্র ফুল স্টপ এবং কমাতেই পজ দিবেন, তাহলে আপনারা কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। তো এই হচ্ছে আমাদের রিড অ্যালাউড নিয়ে কথাবার্তা। এখন আমরা যাব হচ্ছে রিপিট একটা সেন্টেন্সে। কোশ্চেন ছিল। আপনাদেরকে এখানে একটা জিনিস বলবো, যাদের হচ্ছে মুখে স্ট্যামারিং সমস্যা আছে, মানে যারা তোতলায়, তাদের জন্য পিটি না। কারণ হচ্ছে এটার কোনো হচ্ছে ইমোশন নেই। আপনি যখন হচ্ছে এআই বেস কোনো এক্সাম দিবেন সেখানে আপনার কোনো ইমোশন কাজ করবে না। সো আপনার যদি এখানে মামলিং করেন বা তোতলান তাহলে এটার জন্য তারা ফল্ট হিসেবে নিয়ে আপনাকে ভালো মার্ক দিবে না। বুঝতে পেরেছেন? সো তাদের জন্য আমি অন্য কিছু ট্রাই করতে বলবো, পিটি না। তবে অবশ্যই আপনি ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার জড়তা কেটে যাবে, তখন আপনার এটা ক্ল্যারিটি চলে আসছে। তো সবাই কি রিপিট সেন্টেন্স বুঝতে পেরেছেন? ক্লিয়ার ওকে, সবাই? জি ক্লিয়ার। জি ক্লিয়ার। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে যদি কোনো রিপিট সেন্টেন্স ওয়ার্ড লিমিট থাকে 10টা থেকে 12টা, তার থেকে আমি 2টা বা 3টা বুঝতে পারলাম, তো সেই ক্ষেত্রে আমি 2-3টা যদি 2বার রিপিট করি নো নো স্কোরটা নো 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 হবে নো, কি? দিস ইজ নট গোনা বি হ্যাপেন এনিমোর। এটা আগে হইতো। ঠিক আছে, আগে আমরা কি করতাম, একটা সেন্টেন্সে দুইটা তিনটা ধরতে পারতাম, বাকিটুকু সামথিং সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এগুলো আমরা ফিলার ইউজ করতাম। যখন আমরা এগুলা ফিলার ইউজ করতাম তখন আমাদেরকে এখানে চমৎকার স্কোর দিত, যখন আমরা এই ফিলার গুলা ইউজ করতাম।
আমাদেরকে এখানে চমৎকার স্কোর দিত আগে, কিন্তু এখন তারা এআইটাকে আপডেট করেছে। আপনি যতটুকু কন্টেন্ট রিলেটেড বলবেন আপনি ততটুকুর জন্য স্কোর পাবেন, এক্সট্রা কোনো ফিলার ইউজ করার জন্য আপনি স্কোর পাবেন না। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা ভাইয়া, এই আপনার আপনি তো 10টা ওয়ার্ডের ভিতরে এখানে দেখলাম যে আপনি 6-7টা বলছেন, হুম। দ্যাটস ওয়াই আপনি একটা ভালো স্কোর পেয়েছেন। বাট এমন সেন্টেন্স আসে যেখানে 2টা বা 3টা মনে রাখাই টাফ হয়ে যায়। 2টা বা 3টা মনে রাখা টাফ হয়ে যায়, এটারও কারণ আছে। কারণ আপনি প্র্যাকটিস পোর্টালে যে অ্যাকসেন্ট গুলোর সাথে আপনি ইউজ টু হচ্ছেন, মেন এক্সামের অ্যাকসেন্ট গুলো ভিন্ন। ঠিক আছে, আপনি এই জন্য বুঝতে পারছেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা স্টুডেন্টদেরকে কি করি, একদম আমাদের এই যে পিয়ারসনের যে পিটি একাডেমিক যে ডিরেক্টলি পিয়ারসনের যে কোশ্চেন এবং তাদের যে স্পিকার, তাদের স্পিকারদের অডিওটা কেমন হয় সেগুলো আমরা প্লে লিস্ট করে আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, যেন তারা এইখান থেকেই শুনে অভ্যস্ত হয়ে যায় যে এই স্পিকার গুলো এরকম থাকবে। যখন তারা এখান থেকে এই অডিও গুলো শুনে ইউজ টু হয়ে যাবে সাবটাইটেল সহ, তখন তারা ওইখানে যায় মনে করবে ও আচ্ছা এই তো আমার পরিচিত, এর কথা তো এর আগেও শুনেছি, তখন কিন্তু সে ধরতে পারবে। আপনি যদি অ্যাকসেন্টটাই ধরতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি সে কি বলেছে সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমরা মূলত আমাদের এভাবে প্লে লিস্ট গুলো তৈরি করি, যেটা একদম পিয়ারসন এক্সামে মানে অরিজিনাল স্পিকার যেভাবে কথা বলবে, আপনি যদি এইভাবে এগুলো শুনে যদি প্র্যাকটিস করে যান তখন আপনার এটা প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন ভাই? জি, বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আমি সরি, আমি জানি না এটা ইরিলেভেন্ট কিনা। আপনার হচ্ছে এখানে একটা ডায়লগ থাকে, এটা কি এই পোর্শনের ভিতরে যায় যে ডায়লগ দুজনে ডিসকাশন করছে, সেটার একটা আমাকে কিছু বোল্ড এটা পয়েন্ট, হচ্ছে সেটা কি এটাতে স্পিকিং এই ওকে ওকে সামারাইজ গ্রুপ ডিসকাশন আপনি ওকে থাকেন এখানে দেখতে পারবেন। স্যার শিওর। একটা কথা, স্যার একটা কথা, লাস্ট স্যার কোশ্চেন বলেন। লাস্ট স্যার রিডিং এর যদি আমি স্যার সরি রিপিট সেন্টেন্সে যদি হাফ সেন্টেন্স আমি বলি, তারপর কি এটা স্যার লিসেনিং এর উপর কোনো ইম্প্যাক্ট তৈরি করবে? লাইক ওখানে হ্যাঁ তো মার্কস অবশ্যই লিসেনিং এর উপর ইম্প্যাক্ট তৈরি করবে। লিসেনিং এ ধরেন আমাদের রিপিট সেন্টেন্সে স্পিকিং এ মার্ক হচ্ছে 18, লিসেনিং এ ধরেন 17, তখন হচ্ছে আপনি লিসেনিং এ হয়তোবা 13 বা 14 মার্ক পাবেন। কিন্তু আপনি যদি কন্টেন্ট হ্যাঁ আপনি যদি কন্টেন্ট ফোকাস করতে গিয়ে যদি এখানে হারাই যান, ঠিক আছে, কন্টেন্টকে ফোকাস করতে গিয়ে আপনি ফ্লুয়েন্সিটা নষ্ট করে ফেললেন, তাহলে আপনি স্পিকিং এর স্কোরও হারাচ্ছেন। বুঝতে পেরেছেন? আপনি লিসেনিং এর স্কোর পাচ্ছেন কিন্তু স্পিকিং এর 18 মার্কের জায়গায় আপনি দেখা যাচ্ছে 4-5 মার্ক পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। কি আছেন? জি আছি। এখন দেখেন আমাদের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজ আমাদের হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে ডিসক্রাইব ইমেজে আমাদের অনেকেই হচ্ছে টেমপ্লেট ইউজ করে। টেমপ্লেট ইউজ করলেও আমাদের দেখা যাচ্ছে যে এখন প্র্যাকটিস পোর্টাল গুলোতে স্কোর দিয়ে যাচ্ছে, কিন্তু মেন এক্সামে কখনোই আপনাকে হচ্ছে স্কোর দিবে না। এখানে যদি আমরা দেখি, তো এই যে আমাদের কোশ্চেনটা, এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের যে বিষয়টা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে এই পিকচারটা, এই পিকচারটা আপনাকে ই করার জন্য, ডিসক্রাইব করার জন্য 25 সেকেন্ড প্রিপারেশন টাইম দিবে এবং 40 সেকেন্ড রেসপন্স টাইম দিবে। এই 25 সেকেন্ড রিভার্স কাউন্ট হওয়ার পরে আপনার মাইক্রোফোনটা অন হয়ে যাবে। এই মাইক্রোফোনটা অন হয়ে গেলে তারপরে আপনাকে হচ্ছে এখানে বলতে হবে। তো এখানে আমাদের অনেকেই যে ভুলটা করে যে তারা স্টিল এখানে টেমপ্লেট ইউজ করে, তারা প্র্যাকটিস পোর্টালে স্কোর পায়, ঠিক আছে, প্র্যাকটিস পোর্টালে স্কোর পায়, তারা ভাববে যে প্র্যাকটিস পোর্টালে যেহেতু স্কোর পাচ্ছে তারা মেন এক্সামেও স্কোর পাবে। তো এখন দেখেন আমি আপনাদেরকে বুঝাই যে টেমপ্লেট এবং স্ট্রাকচারের মধ্যে মূলত পার্থক্যটা কি। আমি এখন এখানে রেসপন্সটা এমন ভাবে দিব যে মানে শুধুমাত্র আমি হেডিংটা বলবো আর কোনো কিছুই বলবো না। তাহলে 25 সেকেন্ড রিভার্স কাউন্ট হওয়ার পরে আপনার
তাহলে এখানে আমি যদি দেখি, the image gives information about the rise of the smartphone. It is a very informative image. I have to speak for 40 seconds about this image. There are a lot of different elements in this image. One of the element is maximum, whereas the other one is minimum. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the rise of the smartphone. আমি এইভাবে আমার রেসপন্সটা দিলাম। এখন দেখি আমাদেরকে কেমন স্কোর করে। The image gives information. দেখেন আমাদেরকে এখানে 83 দিয়েছে, ঠিক আছে, এখানে 83 দিয়েছে। আপনার কি মনে হয় মেইন এক্সামে আপনাকে এখানে 83 দিবে? এটাই কি ছিল টেমপ্লেট? জি, এটা ছিল টেমপ্লেট। আমি জাস্ট হচ্ছে হেডিংটা বসিয়েছি, আর কোনো কিছুই কিন্তু আমি বলিনি এখানে, যে এখানে কি কি সাল দেখা যাচ্ছে, কার সাথে কি কম্পারিজন হচ্ছে, এই ব্লু লাইন দ্বারা কি বোঝাচ্ছে, হাইয়েস্ট এলিমেন্ট কোনটা, লোয়েস্ট এলিমেন্ট কোনটা, কম্পারিজনটা কি, এই জিনিসগুলো কিন্তু আমি কিছুই বলিনি। আমি কি বলেছি আরেকবার শুনেন। The image gives information about the rise of the smartphone. It is a very informative image. I have to speak for 40 seconds about this image. There are a lot of different elements in this image. One of the element is maximum, whereas the other one is minimum. There are many other parts shown in the picture. To conclude, the picture is about the rise of the smartphone. আমি এখানে রাইজ অফ দ্য স্মার্টফোন ছাড়া আর কিছুই কিন্তু বলিনি, তারপর আমাকে 83 দিয়েছে। তো এই জায়গাগুলোতে আমরা স্টুডেন্টদেরকে স্ট্রাকচার ইউজ করাই, এই যে মোর ওভার, ফার্দার মোর, এগুলো ইউজ করে সে কথা বলবে, সিকোয়েন্সিয়াল কথা বলবে, কম্পারিজন করবে, হাইয়েস্ট এলিমেন্ট লোয়েস্ট এলিমেন্ট বলবে, লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে এই জিনিসটা সে বলবে। এইভাবে আমরা মূলত স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই। আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা এই পাশে রাখি, আর হচ্ছে তাদেরকে পিকচার থেকে এটা এখানে বসাইতে হবে, এটা এখানে বসাইতে হবে, এটা এখানে বসাইতে হবে, এই ডাটাটা এখানে হবে। তো এইভাবে যখন আমরা স্টুডেন্টদেরকে A to Z দেখাই, তখন অ্যাকচুয়ালি সে 25 সেকেন্ড প্রিপারেশন টাইমটাও তার প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যায় যে 25 সেকেন্ডের কম সময়ের মধ্যেও সে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। এখন কথা হচ্ছে যে আপনাকে এখানে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি স্ট্রাকচার ভালোভাবে মুখস্থ না করেন, আমরা স্ট্রাকচারটা কেন দিই, আমাদের এখানে যেহেতু আমাদের ইংলিশটা মাদার টাং না, আমাদের এখানে যেহেতু ফ্লুয়েন্সি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন নিজে থেকে জেনারিক স্পিক করতে যাবেন তখন আ ই এরকম করতে করতে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি 12টা বাজায় ফেলছেন। যখন আপনি একটা স্ট্রাকচার ফলো করে আনসার গুলো দিবেন, তখন আপনি ফ্লুয়েন্সিটা প্রপারলি মেনটেন করতে পারবেন, তখন আপনাকে এখানে একটা চমৎকার স্কোর করবে। তো এটা যদি আমরা একটু রেসপন্স করি, তাহলে এটা আমরা এইভাবে পারফর্ম করব। The image gives information about the rise of the smartphone. The key highlight of the image is cell phone owners. Firstly, it shows data about 2005 and 2010. Furthermore, some data about 2015 and 2020 is also given. Moreover, it compares between cell phone and smartphone. The highest element is about 100%, which is for cell phone in 2020, and the lowest element is 40%, which is for smartphone in 2010. Blue line indicate that increasing number of smartphone and cell phone user per year. To conclude, the picture is about the rise of the smartphone. আমি এখানে এভাবে বললাম। তো এখন দেখেন আমাকে কেমন স্কোরিং করে। আমি এখানে যেটা পাবো মেইন এক্সামে আমি ডেফিনেটলি এর থেকে বেশি পাবো। আর মেইন এক্সামে কয়টা ডিসক্রাইব ইমেজ আসে? মেইন এক্সামে 5টা থেকে 6টা ডিসক্রাইব ইমেজ আসবে। তো এখানে আমাদের পাই এন্ড গ্রাফটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্য ইমেজ গিভস ইনফরমেশন, আমাদেরকে এখানে ডিসেন্ট একটা স্কোর দিয়েছে 85। তো এই ছিল আমাদের ডিসক্রাইব ইমেজ। আমাদের একটা পিকচার থাকবে, সেই পিকচারটা আমাদেরকে 25 সেকেন্ড প্রিপারেশন টাইম দিবে। এই 25 সেকেন্ড প্রিপারেশন টাইম শেষ হলে তারপরে আপনি হচ্ছে এখানে পারফর্ম করতে পারবেন।
25 সেকেন্ড প্রিপারেশন শেষ হওয়ার পরে আপনি 40 সেকেন্ড রেসপন্স টাইম থাকবে, 40 সেকেন্ড আপনি আমাদের স্ট্রাকচার ফলো করে আপনি যে কোনো পাই এন্ড গ্রাফ চার্ট এগুলো সব আপনি দিতে পারবেন। এখন কথা হচ্ছে যেই জায়গাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, আপনারা যেটা ভুল করেন বেশি, সেটা হচ্ছে যে আপনারা একটা স্ট্রাকচার শিখেন পাই এন্ড গ্রাফের জন্য, যদি 2-3টা পাই এন্ড গ্রাফ আসে আপনি একই স্ট্রাকচার ফলো করেন, একই স্ট্রাকচার ইউজ করেন, তো তখন কি হয় আপনার একই স্ট্রাকচার ইউজ করার কারণে, একইভাবে বলার কারণে আপনার সেন্টেন্স রিপ্রোডিউসিং এর যে একটা স্কোর থাকে সেই স্কোরটা আপনি পান না, বা রেসপন্স সেম হওয়ার কারণে, সেম ফ্রেজ ইউজ করার কারণে হয়তোবা আপনার এটা টেম্পলেট ডিটেকশনও হতে পারে। সো দ্যাটস ওয়াই এখানে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে স্ট্রাকচার কাস্টমাইজেশন করতে হবে। আপনি ফার্স্টলি বললেন দ্য ইমেজ গিভস ইনফরমেশন, তার আপনি এরপরেরটাই বলেন দ্য ইমেজ রিপ্রেজেন্টস ইনফরমেশন অথবা দ্য ইমেজ ডিসপ্লেস ইনফরমেশন, এভাবে আপনি বলেন। আপনি বলছেন ফার্স্টলি ইট শোস ইনফরমেশন, ঠিক আছে, আপনি বলেন ইন দ্য বিগিনিং, এভাবে আপনি স্টার্ট করেন। তারপরে হচ্ছে আপনি এইভাবে বলেন ফার্স্টলি ইট ডিসপ্লেস ইনফরমেশন, ফার্স্টলি ইট ইন্ডিকেটস, এভাবে আপনি স্ট্রাকচারটাকে কাস্টমাইজ করেন। কারণ আমরা যখন স্টুডেন্টদেরকে প্রত্যেকটা স্ট্রাকচার শেখাই তখন তাকে যে জিনিসটা অবভিয়াসলি শেখায় সেটা হচ্ছে স্ট্রাকচার কাস্টমাইজেশন। যখন সে স্ট্রাকচার কাস্টমাইজেশনটা করতে পারবে তখন এক একটা রেসপন্স যখন সে এক একভাবে দিবে, সে সেন্টেন্স রিপ্রোডিউসিং এর স্কোর পাবে, একই সাথে সে কিন্তু স্পিকিং এও অনেক ভালো করবে, প্লাস তারটা কোনোভাবেই টেম্পলেট ডিটেকশন হবে না, 100% গ্যারান্টি। তো এই হচ্ছে আমাদের ডিসক্রাইব ইমেজ। সবাই কি বুঝতে পেরেছেন ডিসক্রাইব ইমেজ? আপনি স্ট্রাকচার কাস্টমাইজেশন না করলে এখানে টেম্পলেট ডিটেকশন হওয়ার সম্ভাবনা আছে। মানে আপনি বলছেন যে স্ট্রাকচার ডিটেকশন হবে বলতে যে আমি মোর আবার হাউ এবার বললাম এই জিনিসপত্রগুলো একই মানে একইভাবে বলে যাচ্ছেন, স্ট্রাকচার হ্যাঁ। যদি একই রকম হয়, একই ওয়ার্ড কমন ওয়ার্ড আসে, দেন ওরা ডিটেক্ট করে যে এটা কমন কিছু মুখস্থ কিছু হ্যাঁ, টাইপের রিপিটেড, কিছু হচ্ছে হ্যাঁ, এখানে, প্রি এরকম কিছু, মেমোরাইজড, রাইট? হ্যাঁ, প্রি মেমোরাইজড একটা কিছু, তখন আচ্ছা তারা আচ্ছা হচ্ছে এটাকে টেম্পলেট ডিটেকশনে নিয়ে যায়। তো বাট আর এটা সেই আমরা যখন ক্লাস করব তখন আপনি কয়েকটা স্ট্রাকচার শেখাবেন যাতে আমাদের এটা মানে হ্যাঁ, ইয়ে না হয়, এবং আমি যেভাবে সেম শিখাবো, সিমিলার জিনিস না হ্যাঁ, আসে। আমি যেভাবে শিখাবো সেভাবে আপনি 100% স্কোর পাবেন, 100%। আসলে আমরা কেন এতটা কনফিডেন্ট? আমরা কনফিডেন্ট আমাদের স্টুডেন্টের রেজাল্টের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের রিসেন্ট কিছু রেজাল্ট, তাহলে আপনি দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি এক্সাম। এখানে দেখেন ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, সামারাইজ, গ্রুপ ডিসকাশন, এগুলোতে 90-তে 90 পেয়েছে, জাস্ট বিকজ অফ ইউজিং স্ট্রাকচার পারফেক্টলি। এখন দেখেন এখানে ওনার রাইটিং এর স্কোরটা 61। আমি যে আপনাদেরকে বললাম যে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, টাইম স্ট্র্যাটেজির একটা বিষয়, সেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট মডিউল গুলোতে আমরা একটু কম সময় দিব, মোস্ট ইম্পর্টেন্ট মডিউল গুলোতে আমরা একটু বেশি সময় দিব। দেখা যাচ্ছে যে এই যে রাইট ফ্রম ডিকটেশনটা, এটা একদম সবার শেষে আসে। এখানে সে 3টা রাইট ফ্রম ডিকটেশনের মধ্যে একটা সে দিতে পারছে, আরেকটা অর্ধেক দিতেই তার টাইম চলে গেছে, অটো সাবমিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই সে রাইট ফ্রম ডিকটেশনে 40 পেয়েছে। যদি এই রাইট ফ্রম ডিকটেশনটাতে সে আরেকটু ভালো করতো, এই রাইটিং এর স্কোরটা 70 চলে আসতো। এবং সে সামারাইজ স্টুডেন্ট টেক্সট রাইটিং এসে এখানে পেয়েছে 74, এবং ডিসক্রাইব ইমেজ, এই যে আমাদের যে স্ট্রাকচার গুলো 100% কাজ করে, এগুলাই হচ্ছে তার প্রুফ যে সে এখানে একটা চমৎকার স্কোর পেয়েছে। তারপরে যদি স্কোর কার্ডের সরি স্কোর কার্ডের মধ্যে এটা এই অ্যানালাইসিস পার্টটা কোন অংশে থাকে, কাইন্ডলি যদি আরেকবার একটু এটা দেখাতেন। এটা আপনি দেখতে পারবেন না। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আপনাদের মধ্যে অনেকেই আপনারা সেলফ প্রিপারেশন নিচ্ছেন, ওকে। এখানে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এই যে একটা আপু, উনি ডিসেম্বরের 22 তারিখে পরীক্ষা দিয়েছে, উনি সেলফ প্রিপারেশন নিয়েছিল, ওনার স্কোরটা দেখেন।
উনি হচ্ছে 58 পেয়েছে। ওনার হচ্ছে রিডিং এ 49, লিসেনিং 55, মানে একদম যাতা অবস্থা হয়ে গেছে। রাইটিং এ 49, স্পিকিং 64, রিডিং 49, লিসেনিং 55। তারপরে সে আমাদের কাছে একটা গাইডলাইন নেয়, 1 to 1 15 ডেজ এর একটা গাইডলাইন নেয়। গাইডলাইন নেওয়ার পরে দেখেন তার স্কোরটা কি হয়েছে। যেখানে সে ডিসক্যাবিমিস রিটেল লেকচারে সে পেয়েছিল 58, সেখানে পরবর্তীতে সে পেয়েছে 78। যেখানে সামারাইজ রিটেন টেক্সট, রাইটিং এসে এসএসটি তে পেয়েছিল সে 43, সেখানে সে 90 তে 90 পেয়েছে। এন্ড রিড অ্যালাউড রিপিট সেন্টেন্সে 90 তে 90, এবং তার স্কোর হচ্ছে 87। কেউ যদি নিজ উনি যে যোগ্যতায় স্যার কেউ যদি 15 নিজ দিন পরে যে স্যার উনি আবার পরীক্ষা দিলেন, ওনার কি স্যার আবার $220 পে করতে হয়েছে না জি ওনাকে? জি, হ্যাঁ হ্যাঁ, পুরাটাই রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে। এখানে কি স্যার ওই যে ইয়ের মতো রিটেক দেওয়ার মতো কিছু আছে যে স্পিকিংটাই শুধু দিতে হয় না না না, বা এখানে হোল এক্সাম রাইটিংটাই? আপনাকে রিপিট করতে হবে। হোল এক্সাম আমাদেরকে ও রিপিট করতে হবে। ওকে। তো এখানে দেখেন তার স্কোর আসছে 87। এখন এইখানে আপুকে জাস্ট হচ্ছে আমি ফার্স্টে যখন তার ক্লাসটা স্টার্ট করি, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাই। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমি আবার চলে আসবো এখানে। আমি যখন হচ্ছে ফার্স্টে তার ক্লাস স্টার্ট করি, তখন হচ্ছে আমি তার কাছ থেকে হচ্ছে অ্যানালাইসিস নেই যে অ্যাকচুয়ালি সে তার মকটা কেমন। তো মকটা যখন আমি তার কাছ থেকে অ্যানালাইসিস নেই, তখন মকটার অ্যানালাইসিস করে আমি বুঝে যাই যে তার অ্যাকচুয়ালি কোথায় কি প্রবলেম। এই যে 58 পেয়েছিল, 49, 64, আমি তারপরে হচ্ছে এই মকটা তার এভালুয়েট করি। মকটা এভালুয়েট করে তারপরে হচ্ছে দেখলাম যে সে স্ট্রাকচার মানে ফ্লুয়েন্সিটা নষ্ট করে ফেলছে। তারপরে তাকে স্ট্রাকচার দিয়ে হেল্প করলাম। আমাদের স্ট্রাকচার গুলো যখন সে পড়লো, তখন সে স্ট্রাকচারটা হচ্ছে ফলো করে আমাদের রিটেল লেকচার সবকিছু স্ট্রাকচার, সামারি, স্পোকেন টেক্সট, রাইটিং এসে, সামারি, গ্রুপ ডিসকাশন, সবগুলো স্ট্রাকচারটা ফলো করে তাকে ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে তারপরে সে বেশ কয়েকটা মক দিল, স্পিকিং, লিসেনিং, এগুলো আবার আমি ঠিক করে দিলাম। এসে কিছু নিজে প্র্যাকটিস করে দেখাইলাম যে এইভাবে আপনাকে এসে লিখতে হবে। তো তারপরে এইগুলো জিনিস যখন তার ঠিকঠাক করে দিলাম, তারপরে সে পরীক্ষা দিয়েছে, তারপরে সে চমৎকার একটা স্কোর পেয়েছে। তো এখানে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি নিজ যোগ্যতায় 58 বা 60 পাওয়ার মতো অ্যাবিলিটি তার থাকে, তাহলে আমরা সেটা বুস্ট করে অ্যাটলিস্ট 70 প্লাস পাওয়া দিতে পারি। এখন দেখেন এখানে একটা বিষয়, যে আমাদের কাছে পড়লে সবাই যে ভালো করবে বিষয়টা এরকম না। অনেকেই আছে যে আমাদের এখানে পড়ে কিন্তু হচ্ছে মেন এক্সামে ভালো স্কোর পায় না। আমি কাউকে ফলস অফ দিচ্ছি না। এটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের যে এই যে একটা বিশাল বড় কমিউনিটি আছে, মানে এটা টোটালি হচ্ছে আমার স্টুডেন্ট গ্রুপ। আমি যদি দেখাই পিটি আপডেট, এটা হচ্ছে সবগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, এটা সম্পূর্ণ হচ্ছে আমার স্টুডেন্ট গ্রুপ। এখানে আমি হচ্ছে আমার স্টুডেন্টের রেজাল্ট সবকিছু আমি শেয়ার করি। যে আমাদের 74 পেয়েছিল যে আপুটা, ওই আপুর হচ্ছে রেজাল্ট শেয়ার করেছি, উনি আমাদেরকে রিভিউ দিয়েছে। তারপর হচ্ছে 62 পেয়েছিল, যে রিভিউ দিয়েছে আমাদের। এখানে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে এক্সাম দেয় কিন্তু ডিজায়ার স্কোর হিট করতে পারে না। এখানে